অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আশা রাখি তোমরা খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের সাধারণ বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এই অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এর আগে আমি এই অধ্যায়ের দুইটা লেকচার আপলোড করেছি। তো ওই দুইটা লেকচার ছিল এই অধ্যায়ের থিওরি নিয়ে। আজকে গাণিতিক সমস্যা নিয়ে এই অধ্যায়ের প্রথম লেকচার। তো দেখো, আমি এখানে 1 এবং 2 এই দুইটা সৃজনশীল আমি লিখেছি। তো দেখো, প্রথম সৃজনশীলটা দৃশ্যকল্পটা আমি একটু দেখে নেই। এম, এন ও পি তিনটা বস্তু, এর মধ্যে এম এবং এন এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব 4 মিটার, এন ও পি এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব 2 মিটার। এম বস্তুর ভর 40 কেজি, এন বস্তুর ভর 30 কেজি, পি বস্তুর ভর 35 কেজি। প্রথম প্রশ্ন, মেরু অঞ্চলে এন বস্তুর ওজন নির্ণয় করো। অর্থাৎ এই এন বস্তুর ওজন মেরু অঞ্চলে কত হবে সেটা নির্ণয় করতে হবে। তারপরে দ্বিতীয় প্রশ্ন হলো এম ও এন বস্তুদ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বল, অর্থাৎ এই দুইটার মধ্যবর্তী আকর্ষণ বল, এবং এন ও পি বস্তুদ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বলের মধ্যে কোনটি বেশি, অর্থাৎ এই দুইটার আকর্ষণ বল আর এই দুইটার আকর্ষণ বল এর মধ্যে কোনটি বেশি। গাণিতিক বিশ্লেষণ দাও। তো আমরা প্রথম অঙ্কের সমাধান আসি। দেখো, প্রথম অঙ্কটা কি, মেরু অঞ্চলে এন বস্তুর ওজন নির্ণয় করো। তাহলে আমরা ধরি, তোমরা তো জানো যে ওজন W ইকুয়াল mg, এটা হলো ওজন নির্ণয়ের সূত্র। তাহলে m হলো বস্তুর ভর, g হলো অভিকর্ষ ত্বরণ। তাহলে দেখো, এই যে m অর্থাৎ ভর, তাহলে বস্তুর ভর n বস্তুর ভর m সমান 30 কেজি। তারপরে মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ g কত, g এর মান হলো 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ g এর মান। তারপরে মেরু অঞ্চলে ওজন W ইকুয়াল হোয়াট। তোমরা লিখবা শিক্ষার্থীরা যে মেরু অঞ্চলে ওজন। তো এরপরে লিখবা আমরা জানি W ইকুয়াল mg, m এর মান কত 30, g এর মান কত 9.83। তাহলে এখানে কত আসে, 30 ইনটু 9.83, 294.9 নিউটন। তো তোমরা জানো ওজনের একক হলো নিউটন, তাই আমি লিখছি যে 294.9 নিউটন। এখন তোমরা যদি এই ওজনের একক নিউটন এটা যদি তোমরা ভুলে যাও, তাহলে তোমরা কি লিখবা? তাহলে তোমরা লিখবা, দেখো এই যে ভরের একক তো কেজি, তাহলে তো তোমরা লিখলা কেজি, দেখো কেজি, ইনটু ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে রেজাল্ট হয় কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তো তোমরা যদি নিউটন লিখতে ভুলে যাও যে ওজনের একক নিউটন, তাহলে তোমরা এই ভরের একক কেজি আর অভিকর্ষ ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার, এই দুইটা গুণ করে লিখে দিবা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এই কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারকেই বলা হয় নিউটন। এটা আমি থিওরি যে লেকচারে পড়িয়েছি সেখানে আমি ব্যাখ্যা করেছি। তো দেখো শিক্ষার্থীরা, তাহলে আমরা পেলাম মেরু অঞ্চলে ওজন হলো 294.9 নিউটন। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় অঙ্কে আসি। দেখো, দ্বিতীয় অঙ্ক হলো এই দুইটা বস্তুর আকর্ষণ বল আর এই দুইটা বস্তুর আকর্ষণ বল এর মধ্যে কোনটি বেশি। তাহলে আমরা আগে দেখি m এবং n এই দুইটা বস্তুর আকর্ষণ বল কত, এরপরে দেখবো n এবং p এই দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল কত। তাহলে আমরা আগে একটা আকর্ষণ বল এই দুটারটা নির্ণয় করি। দেখো, m বস্তুর ভর এইটাকে আমরা m1 দিয়ে প্রকাশ করি। m1 সমান 40 কেজি। তোমরা লিখবা যে m বস্তুর ভর, এরপরে লিখবা n বস্তুর ভর আমরা m2 দিয়ে প্রকাশ করি। n বস্তুর ভর m2
সমান কত 30 কেজি। তারপরে এম এবং এন এই দুইটার বস্তুর মধ্যবর্তী দূরত্ব লিখবা, মধ্যবর্তী দূরত্ব d1 সমান কত 4 মিটার। এরপরে তোমরা জানো যে একটা এখানে এই অঙ্ক করতে গেলে একটা ধ্রুবক আসে, মহাকর্ষীয় ধ্রুবক। সেই ধ্রুবকটা কত? মহাকর্ষীয় ধ্রুবক g সমান 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এখন লিখবা এম ও এন এই দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল F1 সমান what? তো আমরা জানি F1 সমান g m1 m2 ভাগ d স্কয়ার। তো d মানে এখানে d1, তাহলে আমরা কি লিখব d1 স্কয়ার। এখন মান বসাই, দেখো g এর মান কত 6.673 ইন্টু 10⁻⁻11 ইন্টু m1 এর মান 40, m2 এর মান কত 30 ভাগ d এর মান 4 স্কয়ার। তো এরপরে দেখো 4 স্কয়ারে আসে 16। তোমরা জানো 4 কে স্কয়ার করলে 16 হবে। তো শিক্ষার্থীরা তোমরা এখানে এই যে 10⁻⁻11 আছে, এইটাকে তোমরা ক্যালকুলেটরে যদি এটা করতে পারো অঙ্কটা তাহলে করবা, অন্যথায় তোমরা কিভাবে করবা? তোমাদের কাজ হলো এই 6.673 এইটা আর এইটা এই তিনটা গুণ করে 16 দিয়ে ভাগ দেয়া। অর্থাৎ দেখো 6.673 ইন্টু 10⁻⁻11 তারপরে কি ইন্টু 40 ইন্টু 30 ভাগ 16। আচ্ছা, এরপরে দেখো 6.673 তুমি কি করবা 6.673 ইন্টু 40 ইন্টু 30 ইকুয়াল টু দিবা, এরপরে ভাগ দিবা ভাগ 16। তাহলে আমরা কত পাচ্ছি? এখানে পাচ্ছি 500.475 আর এই যে 10⁻⁻11 যা আছে তাই ইন্টু 10⁻⁻11 এত নিউটন। আমাদের আর করার দরকার নেই, আমরা এভাবেই অঙ্কটা সমাধান করব। তো দেখো শিক্ষার্থীরা তোমরা কিভাবে করবা আমি বলে দিচ্ছি। 6.673 ইন্টু 40 ইন্টু 30 অর্থাৎ এরপরে ভাগ 16। তাই এইটা আর এইটা তিনটা গুণ করে 16 দিয়ে ভাগ দিবা। আর এই যে 10⁻⁻11 এটা যা আছে তার সামনে লিখে দিবা। তাহলে আমরা রেজাল্ট কি পেলাম? 500.475 ইন্টু 10⁻⁻11 নিউটন। এত নিউটন আমরা বল পেলাম। তাহলে আমরা F1 এর মান কত পেলাম? আমরা এখানে লিখে রাখি। F1 এর মান পেলাম 500.475 ইন্টু 10⁻⁻11 নিউটন। এরপরে আমরা দেখব যে এই N ও P এই দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল কত হয়। দেখো শিক্ষার্থীরা আমরা আবার এগুলা মুছে দেই। দেখো N বস্তুর ভর, এই ভরটাকে আমরা ধরেছি M2 সমান 30 কেজি। আবার P বস্তুর ভর এটাকে আমরা ধরবো M3 সমান 35 কেজি। এরপরে এই যে দেখো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব আমরা ধরবো D2, অর্থাৎ N এবং P এই বস্তুর মধ্যবর্তী দূরত্ব D2 সমান 2 মিটার। তারপরে মহাকর্ষীয় ধ্রুবক G এটা সবার ক্ষেত্রেই সমান 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তারপরে N এবং P বস্তু দুটির মধ্যবর্তী আকর্ষণ বল F2 সমান what? এখন আমরা সেই আবার একই সূত্র লিখব। F2 সমান কত? G। দেখো আগে এইবার হলো কি M2 আর M3, তাহলে কি হলো M2 ইন্টু M3 ভাগ D2 স্কয়ার। এখন
এর মান কত 6.673 ইন্টু 10⁻11 ইন্টু m2 এর মান কত 30 ইন্টু m3 এর মান কত 35 ভাগ 2 স্কয়ার। আচ্ছা, এরপরে আমরা কি করব, যা আছে তাই লিখবো। দেখো 6.673 ইন্টু 10⁻11 ইন্টু 30 ইন্টু 35 ভাগ 4, অর্থাৎ 2 এর স্কয়ার করলে 4 হয়ে যায়। তো শিক্ষার্থীরা, তোমাদের এখন কাজ হলো, দেখো এই 10⁻11 এটা তোমাদের ক্যালকুলেটরে তোলার দরকার নেই। তুমি কি করবা, 6.673 ইন্টু 30 ইন্টু 35, যে রেজাল্ট হয় সেই রেজাল্টকে 4 দিয়ে ভাগ দিয়ে দেবা। দেখো কত হয়, 6.673 ইন্টু 30 ইন্টু 35 35। আচ্ছা, আবার করি শিক্ষার্থীরা, 6.673 ইন্টু 30 ইন্টু 35। আচ্ছা, এই সংখ্যাটাকে ভাগ হবে কত দিয়ে, ভাগ 4। এখানে কত আসে, দেখো আসে হলো 1751.6625 ইন্টু 10⁻11 নিউটন। দেখো আমি আবার বলছি তোমাদের, 6.673 ইন্টু 30 ইন্টু 35, এই তিনটা গুণ করার পরে যে রেজাল্ট হয় সেই রেজাল্টকে 4 দিয়ে ভাগ দিলাম, তাতে রেজাল্ট আসছে এইটা। এখন 10⁻11 আলাদা রয়ে গেছে, এটা আমি গুণ করে দিলাম। তো এখন দেখো এখানে f2 এর মান আমরা কত পেলাম, 1751.6625 ইন্টু 10⁻11, আর এখানে পেলাম 500.475 ইন্টু 10⁻11। তুমি মনে মনে উভয় পক্ষ থেকে 10⁻11 10⁻11 বাদ দিয়ে দাও। এখন তুমি দেখো তো 1751 বড় না 500 বড়। 1751 অবশ্যই বড়, কারণ এখানে কি 1751.6625, 500.475, তাহলে এখানে 1751.665 বড়। তাহলে তোমরা কি লিখবা, তোমরা লিখবা যে n ও p বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলের মান বেশি। এখানে যা চাইলো তা উত্তর হয়ে গেল, যে কোনটি বেশি, লিখবা কি n ও p বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল বেশি। এই হলো উত্তর। শিক্ষার্থীরা, তো এই অঙ্কটা গেল। এখন আমরা দ্বিতীয় অঙ্কটা সমাধান করব। তো দ্বিতীয় অঙ্ক হলো, দেখো তোমরা দ্বিতীয় অঙ্কটা এখানে একবার দেখে নাও। দ্বিতীয় অঙ্কটা কি, তো দেখো শিক্ষার্থীরা, দ্বিতীয় অঙ্ক, ক্যাপিটাল এম এবং স্মল এম ভরের দুইটা বস্তু পরস্পর থেকে d দূরত্বে অবস্থিত। তো চিত্র পি তে এবং চিত্র কিউতে একটা বস্তু ঝুলন্ত অবস্থায় আছে, অর্থাৎ রশি দিয়ে বস্তুটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখন চিত্র পি তে প্রশ্ন কি, চিত্র পি এর এম এবং অর্থাৎ ক্যাপিটাল এম এবং স্মল এম ভরের বস্তু দুটির দূরত্ব অর্ধেক করা হলে আকর্ষণ বল পূর্বের বলের কত গুণ হবে। অর্থাৎ এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় আকর্ষণ বল বের করব, এরপরে দূরত্ব অর্ধেক করে আকর্ষণ বল বের করব। তো দূরত্ব অর্ধেক করার পরে যে আকর্ষণ বল হবে সেই আকর্ষণ বল এখন যে অবস্থায় আছে সেই আকর্ষণ বলের কত গুণ, এটা বের করতে হবে। এরপরে দ্বিতীয় প্রশ্নটা কি, চিত্র কিউ এর ঝুলন্ত বস্তুটির, অর্থাৎ এই ঝুলন্ত বস্তুটির রশি ছিঁড়ে গেলে বস্তুটির ওজনের কি তারতম্য ঘটবে বলে তুমি মনে করো, যুক্তি দাও। তো দেখো আমরা প্রথম প্রশ্নটা সমাধান করি। আচ্ছা, এইটা ধরি আমরা প্রথম বস্তু, এটা ধরি দ্বিতীয় বস্তু। তাহলে দেখো প্রথম বস্তুর ভর সমান সমান ক্যাপিটাল এম কেজি, তারপরে দ্বিতীয় বস্তুর ভর সমান সমান স্মল এম কেজি।
বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব সমান ডি মিটার। মধ্যবর্তী দূরত্ব ডি মিটার। তারপরে আমরা জানি এখানে এই অঙ্ক সমাধান করতে গেলে একটা মহাকর্ষীয় ধ্রুবক জি আসে। তো মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত? 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই মানটা এখানে বসানো মানে এখানে লাগবে না, তারপরও যেহেতু সূত্রে আমরা ব্যবহার করব তাই মানটা লিখে দিলাম। এরপরে অর্থাৎ যে অবস্থায় আছে সেই অবস্থায় মধ্যবর্তী আকর্ষণ বল F1 সমান হোয়াট? তো এখন দেখো মধ্যবর্তী আকর্ষণ বল F1 হোয়াট আমরা জানি। F1 সমান G ক্যাপিটাল M স্মল m বাই ডি স্কয়ার। এটা হলো এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় বস্তু দুটোর মধ্যবর্তী আকর্ষণ বল। আমরা এই সমীকরণটাকে এভাবেই রেখে দিলাম। আচ্ছা, এরপরে দূরত্ব অর্ধেক করা হলো, সব ঠিক থাকবে, m ঠিক থাকবে, স্মল m ও ঠিক থাকবে, শুধু দূরত্ব অর্ধেক করা হলো। তাহলে ধরে নিলাম, দেখো দূরত্ব অর্ধেক হলে দূরত্ব হবে এটাকে আমরা d1 দিয়ে প্রকাশ করি। d1 কত? এখন যে দূরত্ব আছে d, এই d এর অর্ধেক অর্থাৎ d/2। এরপরে মধ্যবর্তী আকর্ষণ বল F2 ইকুয়াল হোয়াট? তো এখন আমরা জানি F2 সমান G ক্যাপিটাল M স্মল m, আগে লিখছি ডি স্কয়ার, এখন দূরত্ব অর্ধেক করলে সেই দূরত্বটাকে আমরা ধরেছি d1। তাহলে এখন আমরা কি লিখব? d1 স্কয়ার। তো এখন দেখো g যা আছে আমরা তাই রাখবো, m যা আছে তাই, স্মল m ও যা আছে তাই, শুধুমাত্র এই যে d1 এর মান কত? অর্থাৎ পূর্বের দূরত্বের অর্ধেক, মানে পূর্বের দূরত্ব ছিল d/2, তাহলে এখানে তুমি লিখো d/2 হোল স্কয়ার। তো এখন g আর এখানে ক্যাপিটাল M স্মল m ডি স্কয়ার বাই 4। তো শিক্ষার্থীরা দেখো আমরা কি পেয়েছিলাম? g mm বাই ডি স্কয়ার বাই 4। তো এরপরে দেখো আমরা এই g যা আছে তাই লিখলাম, ক্যাপিটাল M স্মল m ইনটু এই 4 গেল উপরে আর ডি স্কয়ার আসলো নিচে। এখন আমরা এই 4 কে আলাদা করে দিলাম, 4 ইনটু g ক্যাপিটাল M স্মল m বাই ডি স্কয়ার। শিক্ষার্থীরা তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে এই ডি স্কয়ার বাই 4 আমরা কিভাবে পেলাম? দেখো ডি এর স্কয়ার করলে হয় ডি স্কয়ার, 2 এর স্কয়ার করলে হয় 4। এরপরে ক্যালকুলেশন করে আমরা কি পেলাম? g mm ইনটু 4 গেল উপরে, d গেল, ডি স্কয়ার আসলো নিচে। তারপর এই 4টাকে আলাদা করলাম, তাহলে g mm বাই ডি স্কয়ার। একটু দেখো তো তোমরা, g mm বাই ডি স্কয়ার মানে কি? সমীকরণ 1 এ দেখো F1 সমান g ক্যাপিটাল M স্মল m বাই ডি স্কয়ার। তো এখানে g ক্যাপিটাল M স্মল m বাই ডি স্কয়ার। দেখো এইটা আর এটা মিলে গেছে। তো এখন আমরা F2 সমান 4, এইটার পরিবর্তে আমরা এখানে লিখতে পারি F1, অর্থাৎ পূর্বে যে বল ছিল সে বল ছিল F1। এরপরে যখন দূরত্ব অর্ধেক করা হলো, এখন বল হলো F2 সমান 4F1, অর্থাৎ পূর্বের বলের 4 গুণ। শিক্ষার্থীরা আমি যখন থিওরি পড়িয়েছিলাম তখন তোমাদের বলেছিলাম যে দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি অর্ধেক করা হয় তাহলে বল হবে 4 গুণ। তাহলে দেখো দূরত্ব যখন অর্ধেক করলাম আমরা বলের মান পেলাম 4 গুণ। তাহলে এখানে যে প্রশ্নটা ছিল চিত্র পি এর
এম ক্যাপিটাল এম ও স্মল এম ভরের বস্তু দুটির দূরত্ব অর্ধেক করা হলে আকর্ষণ বল পূর্বের বলের কত গুণ হবে? পূর্বের বল ছিল এটা, বর্তমান বল হলো এটা, অর্থাৎ বর্তমান বল হবে পূর্বের বলের 4 গুণ। এই হলো অ্যান্সার। শিক্ষার্থীরা দেখো দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা কি? দ্বিতীয় প্রশ্ন হলো, শিক্ষার্থীরা দেখো দ্বিতীয় প্রশ্ন, চিত্র কিউ এ ঝুলন্ত বস্তুটির রশি ছিঁড়ে গেলে বস্তুটির ওজনের কি তারতম্য ঘটবে বলে তুমি মনে করো? যুক্তি দাও। শিক্ষার্থীরা তোমরা একটা বিষয় মনে রাখবা যে ওজন থাকা আর ওজন অনুভব করা এক বিষয় না। পৃথিবীতে সব বস্তুরই ওজন আছে, কারণ সব বস্তুর ভর আছে আর অভিকর্ষ ত্বরণ আছে। এখন পৃথিবী ওই বস্তুকে যে বলে আকর্ষণ করে সেই বলেই হয়েছে বস্তুর ওজন। কিন্তু ওজন অনুভব আর ওজন থাকা একটা বিষয় না। কিভাবে দেখো, আমরা তখনই ওজন অনুভব করব যখন আমরা পৃথিবীতে যে বলে আকর্ষণ করব, অর্থাৎ আমরা যখন কোনো ভূমির উপরে দাঁড়িয়ে থাকি, ওই ভূমিতে আমরা যে বল প্রয়োগ করি, ঠিক সমপরিমাণ যদি আমরা প্রতিক্রিয়া বল অনুভব করি তখনই আমরা ওজন অনুভব করব। আর যদি আমরা কোনো প্রতিক্রিয়া বল অনুভব না করি তখন আমরা ওজন অনুভব করব না। দেখো উদাহরণস্বরূপ বলা যায়, কোনো এক ব্যক্তি মনে করো এই পৃষ্ঠের উপরে দাঁড়িয়ে আছে, পৃষ্ঠের উপরে দাঁড়িয়ে আছে, এই ব্যক্তির ভর এম। এখন ভর যদি এম হয় তাহলে এই ব্যক্তি তার ওজনের সমপরিমাণ অর্থাৎ এমজি বলে এই পৃষ্ঠের উপরে দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ এই পৃষ্ঠকে এই ব্যক্তি এমজি বল প্রয়োগ করবে। এখন এই পৃষ্ঠ যদি ঠিক এই ব্যক্তিকে এমজি বলে এমজি প্রতিক্রিয়া বল দেয়, অর্থাৎ এই এমজি হলো ক্রিয়া বল আর এই পৃষ্ঠ এই ব্যক্তিটাকে এমজি প্রতিক্রিয়া বল দিবে, তখনই এই ব্যক্তি এমজি পরিমাণ ওজন অনুভব করবে, অর্থাৎ এইটা হবে তখন ব্যক্তির ওজন। এখন এই পৃষ্ঠ যদি এই ব্যক্তিকে এমজির থেকে বেশি প্রতিক্রিয়া বল দেয়, অর্থাৎ এমজি থেকে যদি বেশি প্রতিক্রিয়া বল দেয় তখন এই ব্যক্তি এমজির থেকে বেশি ওজন অনুভব করবে, অর্থাৎ এই ব্যক্তি তখন নিজেকে ভারী মনে করবে। আবার যদি এই প্রতিক্রিয়া বলটা যদি এমজি থেকে কম হয় তাহলে এই ব্যক্তি কম ওজন অনুভব করবে। আবার এই প্রতিক্রিয়া বলের মান যদি 0 হয়, অর্থাৎ ব্যক্তি পৃথিবীর উপরে বা ভূমির উপরে বা পৃষ্ঠের উপরে এমজি পরিমাণ ক্রিয়া বল দেয়, কিন্তু এই ভূমি বা পৃষ্ঠ কোনো প্রতিক্রিয়া বল দিতে পারলো না, অর্থাৎ প্রতিক্রিয়া বলের মান 0, তখন এই ব্যক্তি কোনো ওজন অনুভব করবে না। অর্থাৎ তখনই ওজন অনুভব করবে যখন সে প্রতিক্রিয়া বল পাবে। যতটুকু প্রতিক্রিয়া বল পাবে ততটুকু ওজন অনুভব করবে। এমজির থেকে বেশি প্রতিক্রিয়া বল পেলে বেশি ওজন অনুভব করবে, এমজির থেকে কম প্রতিক্রিয়া বল পেলে কম ওজন অনুভব করবে। যদি কোনো প্রতিক্রিয়া বল না পায় তাহলে শূন্য ওজন অনুভব করবে, অর্থাৎ ওজনহীন নিজেকে মনে করবে। এখন দেখো এই রশিটার সাথে ওই বস্তুটা ঝুলিয়ে দেয়া হলো। এখন এই বস্তুটার ভর যদি এম হয় তাহলে এই বস্তুকে পৃথিবী এমজি বলে আকর্ষণ করবে, কোন দিকে? নিচের দিকে। আর এই যে এই সুতা বস্তুটাকে উপরে রাখবে, অর্থাৎ এমজি হলো ক্রিয়া বল আর এই সুতা এই বস্তুটাকে ঠিক এমজি প্রতিক্রিয়া বলে উপরে টেনে রাখবে। তার মানে আমরা বলতে পারি এমজি হলো ক্রিয়া বল আর সুতার টান, অর্থাৎ সুতার টান হলো এমজি, এটা হলো প্রতিক্রিয়া বল। তখন এই বস্তুর ওজন এমজি হবে, ঠিক এমজি এর সমপরিমাণ ওজন হবে, কারণ বস্তুটাকে পৃথিবী এমজি বলে আকর্ষণ করতেছে এবং সুতা এমজি পরিমাণ বলে বস্তুটাকে উপরে টেনে রাখতেছে, তার মানে বস্তুটার ওজন হবে এমজি। কিন্তু যদি সুতা যদি ছিঁড়ে যায় তখন এই বস্তুটা মুক্তভাবে নিচের দিকে পড়বে। মুক্তভাবে পড়লে তখন এই বস্তুর উপরে পৃথিবীর আকর্ষণ বল হবে এমজি, কিন্তু এই বস্তুটা যখন মুক্তভাবে পড়বে তখন বস্তুটার উপরে কোনো প্রতিক্রিয়া বল থাকবে না, কারণ বস্তুটি যদি মুক্তভাবে পড়ে তাহলে তো কেউ প্রতিক্রিয়া বল দিতে পারবে না। তখন এই বস্তুর যখন কোনো প্রতিক্রিয়া বল থাকবে না তখন বস্তুর ওজন হয়ে যাবে
হয়ে যাবে শূন্য, অর্থাৎ বস্তু তখন ওজনহীন হবে। তাহলে শিক্ষার্থীরা এখানে কি প্রশ্ন করছে যে রশি ছিঁড়ে গেলে বস্তুটির ওজনের কি তারতম্য ঘটবে, অর্থাৎ যদি রশি ছিঁড়ে না যায় তাহলে বস্তুর ওজন হবে mg, আর যদি রশি ছিঁড়ে যায় তাহলে বস্তুর ওজন হবে শূন্য, অর্থাৎ বস্তুটা ওজনহীন হবে। কারণ বস্তুর উপরে কোনো প্রতিক্রিয়া বল থাকবে না, শুধুমাত্র ক্রিয়া বল থাকবে। যেহেতু প্রতিক্রিয়া বল থাকবে না তার মানে ওজন নাই। তাহলে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই থাক, আমি পরবর্তীতে তোমাদের আরো অঙ্ক নিয়ে আসবো। খোদা হাফেজ।